আমি জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে আমার শ্রেণীটা একটু আলাদা। আজকে আমি দ্বাদশ শ্রেণী যে অনাক্রম্যতা সম্বন্ধে যে ধারণা যে তোমাদের রয়েছে, দেখবে ইউনিট 3-তে রয়েছে, সেই বিষয়ে আজকে একটু শুরু করব। তাহলে আজকে শুরু করা যায়। এই অনাক্রম্যতা বলতে গেলে আগে হয়তো হঠাৎ করে চট করে কেউ অতটা বুঝতে পারতো, কিন্তু ইদানিং এই করোনা ভাইরাসে অ্যাটাক হয়ে যাওয়ার পর কম বেশি আমরা চারিদিকেই শুনতে পাচ্ছি এই অনাক্রম্যতা, ইমিউনোলজি এগুলো সম্বন্ধে খবরে নানান ধরনের ডাক্তাররা, নানান ধরনের বিশেষজ্ঞরা প্রায়ই কথা বলছে। তা যাই হোক, আমি আজকে বেশি কথাই যাব না, সরাসরি আমি যাব অনাক্রম্যতা সম্বন্ধে ধারণাতে। বলতে গেলে আমাকে একদম যেটা প্রথমে বলতে হবে সেটা হচ্ছে, দেখো অনাক্রম্যতা কি। আমাদের দেহের মধ্যে যদি কোনো ধরনের রোগ, জীবাণু যা কিছু রয়েছে, বাইরের প্রবিষ্ট জীবাণু যেগুলো আর কি, বহিরাগত বিজাতীয় বস্তু, সেগুলো যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, তার ফলে আমাদের দেহে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে বা তার বিরুদ্ধে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে থাকে, সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে অনাক্রম্য তন্ত্র। আর যে বিদ্যাতে বা যে এই ধরো আমাদের দেহের মধ্যে কোনো রোগ জীবাণু প্রবেশ করেছে, এই প্রবেশ করার পরে আমি হয়তো জানতে পারলাম যে সেই রোগ জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য আমার দেহে নির্দিষ্ট কোনো প্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়েছে যা তার বিরুদ্ধে কাজ করছে। জীববিদ্যার যে শাখায় এই ধরনের আলোচনা করানো হয়ে থাকে তাকে বলা হয় অনাক্রম্য বিদ্যা। তো যাই হোক, এই অনাক্রম্যতা সম্বন্ধে আমি একটু প্রথমেই বলেছি যে এটা এমন এক ধরনের পদ্ধতি বলতে পারো, এমন এক ধরনের কি বলবো যে সিস্টেম বা তন্ত্র, যেটা আমাদের দেহের মধ্যে বিজাতীয় বস্তু প্রবেশের ফলে কিন্তু সেটা কিন্তু একটা অ্যাকশন নিতে থাকে, সেটা কিন্তু একটা তার নিজস্ব ক্রিয়া শুরু করে, এবং সেই বিজাতীয় বস্তু বা সেই বিজাতীয় যে আর কি বাইরে থেকে যে রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া রয়েছে যেটা আমার দেহের মধ্যে প্রবেশ করেছে, সে তার বিরুদ্ধে আর কি লড়াই করার জন্য যে ব্যবস্থাটা আর কি গড়ে উঠছে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে দেখো, এই অনাক্রম্যতার ক্ষেত্রে কিছু অনাক্রম্যতার কাজ করার জন্য কিছু কোষ রয়েছে। যেমন কোষগুলির মধ্যে যদি বলা হয় অনাক্রম্যতায় সাহায্যকারী যে কোষগুলি, যেমন আমি বলতে পারি হচ্ছে লিম্ফোসাইট বলতে পারি, মাস্ট কোষ বলতে পারি, লিম্ফোসাইট, মাস্ট কোষ, তারপরে মনোসাইট ইত্যাদি। তুমি অনেক ধরনের সেলগুলো পাবে, ম্যাক্রোফাজ, অনেক ধরনের সেলগুলো পাবে, যেগুলো কিন্তু সাধারণত অনাক্রম্যতার বিশেষ অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। তাহলে এগুলো সবই জানো। মনোসাইটের সঙ্গে হয়তো তোমরা আগে থেকে অনেকজন পরিচিত, এটা শ্বেত রক্তকণিকা, তোমরা জানতেই পারছো। তো যাই হোক, এইরকম যেমন কিছু কিছু আর কি রয়েছে, যেমন যে কোষগুলো আর কি, এগুলো হচ্ছে অনাক্রম্যতায় সাহায্যকারী যে সেলগুলো, ঠিক সেই রকমই অনাক্রম্যতাতে সাহায্যকারী কিছু অঙ্গ রয়েছে, প্রাথমিক অঙ্গ রয়েছে, লিম্ফয়েড অর্গান, কিছু কিছু গৌণ রয়েছে। প্রাথমিক যেমন যেগুলো ধরো রয়েছে আর কি, লসিকা, তারপরে এগুলো বলতে পারো লসিকা, তারপরে লিম্ফোসাইট ইত্যাদি, যেগুলো লিম্ফোসাইট যে আর কি রয়েছে। এর তাছাড়াও যেগুলো গৌণ, যেমন ধরো লসিকা গ্রন্থি বলতে পারো, বা যাই হোক এগুলো কাজ করে আর কি। এদের কাজ হচ্ছে অনাক্রম্যতায় অংশগ্রহণ করে, সেই অনাক্রম্যতায় অংশগ্রহণ করে আরো ভালোভাবে সেটাকে পরিপূর্ণ করা আর কি, কাজটাকে কমপ্লিট করা। তো যাই হোক, আমি এরপর সরাসরিতে যাব যে অনাক্রম্যতাটা সাধারণত কয় প্রকার বা কটা ভাগে অনাক্রম্যতাটাকে আর কি অনাক্রম্যতাটাকে ভাগ করা যায়। তার আগে বলি যে অনাক্রম্য জিনিসটা হচ্ছে যে ধরো দেহের মধ্যে কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করেছে, তার বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে উঠেছে, সেটা দ্রুততা এবং দক্ষতার সহিত সেই জীবাণুটাকে ধ্বংস করার যে প্রক্রিয়া চেষ্টা করছে আমাদের শরীর, সেটাকে বলা হচ্ছে অনাক্রম্য। এই অনাক্রম্যতাটাকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। যেমন একটাকে আমি বলি হচ্ছে সহজাত, এবং আরেকটিকে বলা হচ্ছে অর্জিত। দেখো, এখানে বলেছি সহজাত, আর এখানটায় বলা হয়েছে অর্জিত অনাক্রম্যতা। এবার সহজাত অনাক্রম্যতা কি, অর্জিত অনাক্রম্যতাটা কি, সেটা সম্বন্ধে একটু আমি বলবো। প্রথমেই বলি সহজাত, এই কথার অর্থ হচ্ছে যা আমরা সাধারণত বংশ পরম্পরায় পেয়ে থাকি, অর্থাৎ জন্মসূত্রে যা লাভ হয়, সেই ধরনের অনাক্রম্যতাটাকে আমরা বলছি হচ্ছে সহজাত অনাক্রম্যতা।
এবং অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে সেই টার্মটা কিন্তু এখানটায় দেখো অর্জিত, অর্জিত কথার অর্থ এখানটায় বোঝাতে যাচ্ছে যে যে জিনিস মানে অ্যাকোয়ার্ড আর কি অর্জন করতে হয়, যে জিনিসটা তোমাকে অর্জন করতে হবে। তাহলে অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে বলতে হবে যে যে ধরনের অনাক্রম্যতা আমাদের দেহের মধ্যে হয়তো রোগ জীবাণু প্রবেশ করলো বা আমাদের দেহের মধ্যে বিজাতীয় বস্তু প্রবেশ করেছে, অ্যান্টিজেন প্রবেশ করেছে, তার ফলে আমাদের দেহের একটা প্রতিরোধ ব্যবস্থা মানে কাজ করানোর জন্য অ্যান্টিবডি আর কি সৃষ্টি হচ্ছে। এই ধরনের যে আর কি যেগুলো রয়েছে সেই এই ধরনের অনাক্রম্যতাটাকে আমরা বলছি হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। এই অর্জিত অনাক্রম্যতা এদের আবার মানে ভাগ রয়েছে কিছু কিছু, যেমন ধরো এদের ক্ষেত্রে বলতে পারো যে বস্তু নিরপেক্ষ রয়েছে, বস্তু নির্দিষ্ট রয়েছে। একটু জিনিস বলবো, এগুলো অত ডিটেলসে বুঝতেই পারছো সময় সাপেক্ষ ব্যাপার। এখানটা হচ্ছে সহজাত অনাক্রম্যতার ক্ষেত্রে আমি বলতে পারি যে যেটা বস্তু নির্দিষ্ট, এই বস্তু নির্দিষ্টের ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে বস্তু নির্দিষ্ট যে অনাক্রম্যতাটা রয়েছে সেটার ক্ষেত্রে হচ্ছে যে ধরো এই ধরনের অনাক্রম্যতা নির্দিষ্ট কোনো কিছুর উপর কিন্তু কাজ করবে, নির্দিষ্ট কোনো হয়তো অ্যান্টিজেন বা নির্দিষ্ট কোনো আর কি অধিবিষ আমাদের দেহের মধ্যে প্রবেশ করেছে তার বিরুদ্ধে কাজ করবে। কিন্তু বস্তু নিরপেক্ষতা যে নিরপেক্ষ যেটা সেটা সব রকম অ্যান্টিজেনের উপর কিন্তু কাজ করে থাকে। তাহলে একটা হচ্ছে বস্তু নির্দিষ্ট এবং আরেকটি হচ্ছে বস্তু নিরপেক্ষ। তাহলে এই যে বস্তু নির্দিষ্ট যেটা আমি বললাম সেটা তোমরা হয়তো বুঝতে পেরেছো যে এই ধরনের অনাক্রম্যতা হয়তো একটা নির্দিষ্ট কোনো অ্যান্টিজেনের উপর ক্রিয়া করছে, শুধুমাত্র একটা নির্দিষ্ট অ্যান্টিজেন। কিন্তু এই ক্ষেত্রে যেটা বস্তু নিরপেক্ষ সেটা কিন্তু সমস্ত প্রকার অ্যান্টিজেনের উপরই এদের মানে কার্যক্রিয়াটা কিন্তু করে থাকে। দেখো এরপর যেটা আমি বললাম যে এই বস্তু নির্দিষ্ট বস্তু নিরপেক্ষ, এরপর অ্যাকোয়ার্ড যেটা মানে ইমিউনো সিস্টেম যেটা রয়েছে মানে অর্জিত অনাক্রম্যতা যেটা রয়েছে সেটার ক্ষেত্রেও কিন্তু সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রম্যতা এই দু ধরনের আর কি এটাকে ভাগ করা হয়ে থাকে। তাহলে একটা হচ্ছে সক্রিয় এবং আরেকটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয়র ক্ষেত্রে আমি এই ধরনের অনাক্রম্যতাকে বলবো যে হয়তো আমাদের দেহের মধ্যে কোনো রোগ হয়তো সৃষ্টি হয়নি, কোনো রকম হয়তো ডিজিজ হয়তো আমাদের দেহের মধ্যে হয়নি, কিন্তু কোনো একটা অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে প্রবেশ করেছে। তাহলে সেই অ্যান্টিজেন প্রবেশ করার ফলেই কিন্তু ও কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের দেহে একটা অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে এবং যেটা সে কিন্তু কাজে লাগাচ্ছে। এই ধরনের অনাক্রম্যতা হচ্ছে সক্রিয় অনাক্রম্যতা। কি আর নিষ্ক্রিয় অনাক্রম্যতার ক্ষেত্রে বলতে গেলে বলতে হবে যে এই ধরনের অনাক্রম্যতা আমাদের দেহে মানে এই ধরনের অনাক্রম্যতা আমাদের দেহে সাধারণত সৃষ্টি হয় না, বাইরে থেকে কোনো না কোনো মানে ধরো ভ্যাকসিন বলো বা টিকা বলো তার মাধ্যমে আমাদের দেহের মধ্যে সেটাকে মানে প্রবেশ করিয়ে অনাক্রম্যতাটা আর কি তৈরি করা মানে ইমিউনো সিস্টেমটাকে তৈরি করে দেওয়া হয়। এই ধরনেরটাকে বলা হচ্ছে আর কি নিষ্ক্রিয় অনাক্রম্যতা। এই অনাক্রম্যতা বা অনাক্রম্যতা কি ধরনের হয়ে থাকে, বিদ্যা কি, অনাক্রম্যতাটা কি আমি মোটামুটি বললাম। এবার আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলে যাচ্ছি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি। এবার আমার যে বোঝার বিষয় সেটা আমাকে জানতে হবে যে অ্যান্টিজেন কি জিনিস, অ্যান্টিবডি কি জিনিস। দেখো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ক্ষেত্রে বলতে গেলে আমি প্রথমে অ্যান্টিজেনে যাব। অ্যান্টিজেনের ক্ষেত্রে গেলে আমাকে বলতে হবে কি, দেখো এটা হচ্ছে এমন এক ধরনের বিজাতীয় বস্তু যা আমাদের মানে বলতে গেলে মেরুদণ্ডী প্রাণীর দেহের মধ্যে প্রবেশ করলে একটা প্রোটিন সমস্ত প্রোটিন ধর্মী কোনো কিছু একটা সৃষ্টি হয় এবং যা সেই প্রোটিন ধর্মীটির সাথে বা সমস্ত যে প্রোটিন ধর্মীটি সৃষ্টি হয় আমি বললাম তার সাথে একটা আন্তঃক্রিয়ায় লিপ্ত হয়। এই ধরনের বিজাতীয় বস্তুটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে আমি কি বললাম যে অ্যান্টিজেন হচ্ছে
এমন এক ধরনের বিজাতীয় বস্তু যা আমাদের দেহের মধ্যে প্রবেশ করলে, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণীর দেহের মধ্যে প্রবেশ করলে সমস্ত একটা প্রোটিন কি সৃষ্টি হয়ে থাকে, এবং যেটা সেই বিজাতীয় বস্তুটা ওই সমস্ত প্রোটিনটির সাথে কি করে, একটা আন্তঃক্রিয়া করে থাকে। তখনই বিজাতীয় বস্তুটিকে আমরা বলছি হচ্ছে অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন সম্বন্ধে আমি যখন বললাম যে এটাকে আমি অ্যান্টিজেন বলছি, তাহলে অ্যান্টিজেনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, অবশ্যই বৈশিষ্ট্য রয়েছে। অ্যান্টিজেন সাধারণত ধরো এটা যে কোনো অ্যান্টিজেন সাধারণত ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, এদের স্থান দেয় এটাকে নিয়ে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে থাকে। তাহলে ধরো এটা যদি একটা ব্যাকটেরিয়া কোষ হয়ে থাকে, ধরো এটা একটা ব্যাকটেরিয়াল কোষ, এখানটায় দেখতে পাচ্ছ যে এই যে ব্যাকটেরিয়াল যে কোষগুলো রয়েছে, এই একটা ব্যাকটেরিয়াল কোষ। এবার আমি বলি যে এই ব্যাকটেরিয়াল কোষগুলোর মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের যে অ্যান্টিবডিগুলো রয়েছে এগুলো কিন্তু তাদের সাথে ক্রিয়া করতে আসে। তাহলে সরাসরি বলি এই স্থানের সাথে ক্রিয়া করছে, এই যে স্থানটার সাথে ক্রিয়া করছে এটা কিন্তু অ্যান্টিজেন। অ্যান্টিজেনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাকে বলতে হবে যে একটা বিজাতীয় বস্তু যখনই আমার দেহের মধ্যে প্রবেশ করবে, যখনই এটা থাকবে, তখনই কিন্তু ওর বিরুদ্ধে অ্যান্টিবডি কিন্তু কাজ করবে। তাহলে অ্যান্টিবডি কাজ করতে গেলে আমি কিন্তু একটা কথা বলেছি সংজ্ঞাতে যে এরা কিন্তু আন্তঃক্রিয়া, এদের মধ্যে কিন্তু একটা আন্তঃক্রিয়া সম্পন্ন হয়। দেখো এই অ্যান্টিজেন, এই অ্যান্টিবডির এই যে স্থানে অ্যান্টিবডিটা তার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে বা তার সঙ্গে যখন অ্যাটাচ হয়, তাহলে এটা হচ্ছে অ্যান্টিজেন নির্ধারক স্থান। এই অংশটিকে বলা হচ্ছে অ্যান্টিজেন নির্ধারক স্থান। এবার এই যে তুমি দেখতে পাচ্ছ যে অ্যান্টিজেন নির্ধারক স্থান আমি বললাম, এটা আরেকটা কিন্তু টার্ম রয়েছে, এটাকে এপিটোপও বলা হয়ে থাকে। আরেকটা রয়েছে যেটা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন যে অংশটিতে সরাসরি বাইন্ড হয়, অ্যান্টিজেন যে বাইন্ডিং সাইট সেটাকে কিন্তু বলা হচ্ছে প্যারাটোপ। তো যাই হোক, আমি অ্যান্টিজেনের দুটো বৈশিষ্ট্যের মধ্যে আমি তোমাকে বললাম সেটা হচ্ছে যে অ্যান্টিজেনের মধ্যে একটা অ্যান্টিজেন নির্ধারক স্থান থাকবে, যে স্থানটাতে অ্যান্টিবডির সহিত সংযুক্তকরণ ঘটবে, অর্থাৎ তার অ্যাটাচমেন্টে আসবে। এরপর অ্যান্টিজেনের আমি বললাম, এবার অ্যান্টিজেনের বৈশিষ্ট্য বলার পর আমি কিছু বলবো যে অ্যান্টিজেনের কিন্তু নির্দিষ্ট কিছু ভাগ রয়েছে। অ্যান্টিজেনের ভাগ বলতে আমাকে বলতে হয় যে এক্সোজেনাস অ্যান্টিজেনও বলা যায়, আবার এন্ডোজেনাস অ্যান্টিজেনও বলা যায়। যেমন ধরো এক্সোজেনাস যে অ্যান্টিজেন যেগুলো, সেগুলো হচ্ছে বাইরে থেকে দেহের মধ্যে প্রবেশ করবে, আর যেগুলো এন্ডোজেনাস, এক্সোটা হচ্ছে বাইরে থেকে প্রবেশ করবে, আর যেটা এন্ডোজেনাস সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যেই থাকবে। তো যাই হোক, এই দুটো বললাম। তো বলার পর আমি যাবো যে এই অ্যান্টিজেনের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা আমাকে বলতে হবে যে অ্যান্টিজেনের কিছু প্রকৃতি রয়েছে। এই প্রকৃতিটা বলতে গেলে কেমন, যে ধরো এটা গ্লাইকোপ্রোটিন প্রকৃতির হতে পারে, তারপরে হচ্ছে নিউক্লিয় প্রোটিন প্রকৃতির হতে পারে, বিভিন্ন ধরনের হয়ে থাকে, আবার পলিস্যাকারাইডও হতে পারে। তো যাই হোক, এদের একটা নির্দিষ্ট ওয়েট রয়েছে, সাধারণত 10,000 ডাল্টন, একটা বা তার থেকে বেশিও হতে পারে। একটা অ্যান্টিজেনের যে ওজনটা ধরা হয়ে থাকে সেটা অ্যাপ্রক্সিমেটলি 10,000 ডাল্টনের বেশি। তবে শুধুমাত্র যে বেশি থাকে তা নয়, কোনো কোনো ক্ষেত্রে ক্ষুদ্র দেখা যায়, ক্ষুদ্র অ্যান্টিজেনকেও দেখা যায়। এ ধরনের গুলোকে বলা হচ্ছে হ্যাপ চেইন। এরা সাধারণত 8,000 ডাল্টনের থেকে একটু কম হয়, বা অ্যাপ্রক্সিমেটলি 8,000 ওই ডাল্টন মতন হয়ে থাকে। তো এই অ্যান্টিজেন সম্পর্কে আমি যখন তোমাদেরকে বললাম, আরেকটা জিনিস বলে দিই যে অ্যান্টিজেনের কিন্তু দুটো ক্ষমতা রয়েছে। এক, অ্যান্টিজেনের প্রধান একটা ক্ষমতা হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি তৈরি করা কিন্তু এর একটা প্রধান কাজ।
এবং আরেকটা কাজ হচ্ছে অ্যান্টিবডির সঙ্গে আন্তঃক্রিয়ায় লিপ্ত হওয়া। এই যে আমি দুটো বললাম এখানটায়, যে একটা বলেছি দেখো অ্যান্টিবডি তৈরি করা, এটা হচ্ছে একটা বিশেষ ক্ষমতা, আর আরেকটা বললাম অ্যান্টিবডির সহিত আন্তঃক্রিয়ায় লিপ্ত হওয়া। তাহলে এই যে এই দুটো যখনই কোনো একটা অ্যান্টিজেনের মধ্যে থাকবে এই দুটো ক্ষমতা, তখন সেটা কিন্তু একটা কমপ্লিট অ্যান্টিজেন বা এটাকে মানে সম্পূর্ণ অ্যান্টিজেন বলা হয়। অ্যান্টিজেন যখন আমাকে বলতে হয়েছে যে অ্যান্টিজেন কি জিনিস, তোমরা এতক্ষণে মোটামুটি একটা ধারণা পেয়েছো যে বিজাতীয় বস্তু যা আমাদের দেহে প্রবেশ করার ফলে যাই হোক আমাদের দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়। এবার আমি সরাসরিতে যাব যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা কি জিনিস। অ্যান্টিবডি বলতে গেলে আমাকে বলতে হবে, দেখো এটা কিন্তু মানে কি বল, এটাকে কেউ কেউ আবার ইমিউনোগ্লোবিউলিনও বলা হয়ে থাকে। এটা প্রোটিন নিয়ে গঠিত এক ধরনের, তো আর কি প্রোটিন ধর্মী, সমস্ত প্রোটিন ধর্মী। তো এটা কি হয় যে কোনো একটা বিজাতীয় বস্তু আমার দেহের মধ্যে প্রবেশ করেছে, ধরো এটা একটা বডির মধ্যে একটা বিজাতীয় বস্তু প্রবেশ করেছে। এই যে বিজাতীয় বস্তু, এই বিজাতীয় বস্তু যখনই প্রবেশ করবে আমাদের হয়তো বডিতে, মেরুদণ্ডী প্রাণীর যে বডি রয়েছে সেই বডিতে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে কি হয়, প্রবেশ করার সাথে সাথে আমাদের দেহ কিন্তু সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা কাজ করে থাকে। আর অ্যান্টিজেনের একটা বিজাতীয় বস্তু, মানে এই অ্যান্টিজেনটার একটা বিশেষ কাজ রয়েছে। কি কাজ না, তো ও কিন্তু সবসময়ের জন্য চাইবে যে আমাদের দেহের অনাক্রম্য ধর্মকে উদ্দীপিত করতে, এবং উদ্দীপিত করার মারফত এবং সে চাইবে যে যাতে আমাদের দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়। তাহলে বিজাতীয় বস্তু দেহের মধ্যে প্রবেশ করার ফলে যে সমস্ত প্রোটিনটি সৃষ্টি হচ্ছে, যা বিজাতীয় বস্তুর সঙ্গে আন্তঃক্রিয়ায় লিপ্ত হবে এবং আর কি অ্যান্টিজেনকে ধ্বংস করবে, সেই প্রোটিন বস্তুটিকে বলা হচ্ছে কিন্তু অ্যান্টিবডি। অ্যান্টিবডির ভাগ রয়েছে, অ্যান্টিবডির ভাগকে মনে রাখতে হবে। দেখো এটা প্রথমেই বললাম যে ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন আর কি একটা নামে এটাকে বলা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, আইজি মলিকিউল বলা হয়ে থাকে। এই আইজি মলিকিউল শর্টকাটে মনে রাখার জন্য তোমরা এরকম একটা টার্ম ইউজ করতে পারো, GAMDE, গ্যামডে, এরকম একটা টার্ম তোমরা ইউজ করতে পারো, যেখানটায় মলিকিউলগুলোকে IgG, IgA, IgM, IgD এবং IgE, এই কটি ভাগে কিন্তু, পাঁচটি ভাগে কিন্তু মানে 5 ধরনের অ্যান্টিবডি আমরা আর কি দেখে থাকি, লক্ষণীয়। এবার এই অ্যান্টিবডিগুলো, আমাকে অ্যান্টিবডিগুলো সম্বন্ধে আমি মোটামুটি একটা ধারণা প্রেষণ করব। তো যাই হোক, আমি প্রথমেই বললাম যে অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটিন। তাহলে এর কাজটাও আমি বলেছি যে এর কাজটা, এর একটা নির্দিষ্ট কাজ রয়েছে, সেটা হচ্ছে যে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করা, অ্যান্টিজেনকে ধ্বংস করা। কাজগুলো আমি পরে আসবো, আগে আমি একটু এগুলো সম্বন্ধে আর কি ডেসক্রাইব করবো। তাহলে আমি প্রথমে দেখো IgG মলিকিউল নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ 5টা আমি ইমিউনোগ্লোবিউলিন মানে অ্যান্টিবডির এখানটায় আর কি নামগুলো লিখেছি। এবার পরপর স্টেপ বাই স্টেপ আমি কয়েকটা যে 5টা আর কি অ্যান্টিবডি রয়েছে সেগুলো সম্বন্ধে আর কি ধারণা প্রেষণ করব। প্রথমে যদি আমি বলতে যাই যে IgG যে ইমিউনোগ্লোবিউলিন G অর্থাৎ IgG যে অ্যান্টিবডিটি রয়েছে, সেই অ্যান্টিবডিটি সাধারণত রক্তে কিন্তু সবথেকে বেশি পরিমাণ থাকে, অ্যাপ্রক্সিমেটলি 80%। তাহলে রক্তে 80% মতন কিন্তু এই ইমিউনোগ্লোবিউলিন G এই অ্যান্টিবডিটি কিন্তু থাকে। এটাকে কেউ কেউ আবার ম্যাটারনাল অ্যান্টিবডিও বলে। ম্যাটারনাল অ্যান্টিবডি এই কারণে বলা হয় কারণ এই অ্যান্টিবডিটি সরাসরি আর কি রক্তের মধ্যে প্রবেশ করতে পারে, ভ্রূণের দেহের মধ্যে প্রবেশ করতে পারে। সেই মানে মাতৃদেহ থেকে ভ্রূণের মধ্যে প্রবেশ করতে পারা মানে এক কথায় বলতে গেলে মাতৃদেহ থেকে রক্ত সরাসরি ভ্রূণের দেহে যাবে। সেই জন্য এটাকে আবার ম্যাটারনাল অ্যান্টিবডিও কিন্তু বলা হয়ে থাকে। এবার বলি, এই যে IgG মলিকিউলটা আমি বললাম, IgG মলিকিউল সম্বন্ধে আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু এর আকৃতিটা জেনারেলি এটা হচ্ছে মনোমার।
ঠিক আছে, মনোমারটা এর আকৃতিটা কেমন হয় সাধারণত দেখো মোটামুটি একটা মনোমার স্ট্রাকচার আমি তোমাদেরকে এখানটায় দেখিয়েছি। এটা হচ্ছে আইজিজির আর কি। তো এর মানে রক্তে যেহেতু এর থাকে, তো এর একটা বিশেষ কাজ রয়েছে যে বিভিন্ন ধরনের জীবাণু যে গুলো রয়েছে সেগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অ্যাগ্লুটিনিন বলো বা অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে ব্যাকটেরিওলাইসিন বলো, এগুলোর মাধ্যমে আর কি আমাদের দেহের রোগ জীবাণুগুলোকে আইজিজি এই অ্যান্টিবডিটি কিন্তু ধ্বংস করে থাকে। তো এরপর যেটা আর এর স্ট্রাকচারটা মনে রাখবে, এটা হচ্ছে মনোমার। আচ্ছা, এর আইজিজির পরে রয়েছে আইজিএ। এই আইজিএ এটা কিন্তু রক্তের মধ্যে প্রায় 10 থেকে 15% পর্যন্ত উপস্থিত থাকে। তাছাড়াও শুধুমাত্র রক্তেও থাকে, তাছাড়াও আরো লসিকাতেও থাকবে। এবং তাছাড়াও এই ধরনের যে অ্যান্টিবডি সেটা কিন্তু দেখা যায় হচ্ছে ঘাম, অশ্রু, লালা ইত্যাদি অংশেও কিন্তু এই অ্যান্টিবডিকে দেখা যায়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো এই অ্যান্টিবডি থেকে, সেটা হচ্ছে যে এই ধরনের অ্যান্টিবডিটি সাধারণত কোলাস্ট্রামে উপস্থিত থাকে। কোলাস্ট্রামটা কি জিনিস? কোলাস্ট্রামটা হচ্ছে যে দেখবে যে শিশু যখন মানে মাতৃগর্ভ থেকে যখন শিশু যখন নতুন আর কি জন্মগ্রহণ করে থাকে, তখন তাকে মাতৃদুগ্ধ দেওয়া হয়। তাহলে মাতৃদুগ্ধটা, প্রথম যে মাতৃদুগ্ধ সেটা কিন্তু একটু গাঢ় প্রকৃতির হয় এবং একটু ইয়েলোইশ মানে হলদেটে ভাব থাকে। এই ধরনের মানে এইটাকে বলা হচ্ছে কোলাস্ট্রাম। আইজিএ এই অ্যান্টিবডিটি কিন্তু কোলাস্ট্রামে উপস্থিত থাকে। এবং এই উপস্থিত থাকার জন্য বা এর উপস্থিতির জন্য কি হয় যে আমরা কিন্তু প্রাথমিকভাবে যে ব্যাকটেরিয়া রয়েছে বা ভাইরাস রয়েছে সেখান থেকে কিন্তু আমরা রক্ষা পাই আর কি। তাছাড়াও আমাদের আর কি বিভিন্নভাবে এই অ্যান্টিবডিটি রক্ষা করে থাকে। মেন ব্যাপার হচ্ছে যে ভাইরাস জীবাণু যেগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করতে বিশেষভাবে ব্যবহৃত হয়। আর আইজিএ এখানে একটা স্ট্রাকচার দিয়েছি দেখবে, এইটা কিন্তু শুধুমাত্র মনোমার দেওয়া আছে। এটা মনোমার নয়, এটা মনোমারও হয়, আবার অনেক সময় ডাইমার প্রকৃতিরও হয়ে থাকে। অর্থাৎ এইরকম একই জিনিস দুটো স্ট্রাকচার মানে একসঙ্গে যুক্ত থাকবে। আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি একটা যেটা চিত্রটা আর কি অঙ্কন করছি সেটা কিন্তু এক ক্ষেত্রে প্রথম দিক থেকে যদি দেখো তাহলে সেটা হচ্ছে মনোমার প্রকৃতি। কিন্তু আমি এর ক্ষেত্রে বললাম এটা মনোমারও হয় এবং ডাইমারও হয়ে থাকে। ঠিক একইভাবে এই অংশেও একটা যুক্ত থাকবে।
তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা বলবো হচ্ছে ডাইমার প্রকৃতি। তাহলে এখানটায় তোমরা দেখতে পেলে যে আইজি এর সম্বন্ধে আমি বললাম, এর আকৃতি সম্বন্ধে বলেছি। এরপর যেটা রয়েছে, এরপর হচ্ছে আইজি জি হলো, আইজি এ হলো, এবার হচ্ছে আইজি এম। প্রথমেই বলবো আইজি এম হচ্ছে আকৃতিতে সবথেকে বড় পেন্টামার, এটা কিন্তু সবথেকে বড় অ্যান্টিবডি বলতে পারো। আইজিএম রক্তের মধ্যে এর যদি মানে দেখা যায় শতকরা 5 থেকে 10% উপস্থিতি লক্ষ্য করা যায়। 5 থেকে 10% মতন রক্তে কিন্তু এটা উপস্থিত থাকে। এবং একটা জিনিস বলি যে এটা কিন্তু ভ্রূণের দেহে শোষিত মানে প্রথম উৎপন্ন আর কি অ্যান্টিবডি, এবং এর কাজ রয়েছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন ধরো ব্যাকটেরিয়া আর কি ধ্বংস করা যেমন একটা প্রধান কাজ, তেমনি আমাদের বডির মধ্যে যে আর কি ব্লাড গ্রুপ রয়েছে তাদের মধ্যে যে অ্যান্টি এ অ্যান্টি বি আর কি রয়েছে তাদেরকে হিসেবেও কিন্তু কাজ করে থাকে। আইজিএম এর ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর আকৃতি। এর আকৃতি হচ্ছে পেন্টামার প্রকৃতির। এর আকৃতি হচ্ছে পেন্টামার প্রকৃতির। আমি প্রথমে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম, প্রথমে তোমরা দেখতে পেলে যে মনোমারের আকৃতিটা তোমরা দেখেছো, তারপরে তোমরা দেখতে পেলে হচ্ছে আর কি ডাইমার। ঠিক একইভাবে আরো এদিকে ঠিক আরো তিনটে, মানে ডাইমার যেমন এদিকে একটা ছিল এদিকে একটা ছিল, পেন্টামারের ক্ষেত্রেও তাই। শুধুমাত্র এক্ষেত্রে আকৃতিটা যেহেতু 5টা আর কি অ্যান্টিবডি একসঙ্গে মানে অ্যান্টিবডির যে অংশগুলো আর কি রয়েছে ডাইসালফাইড বন্ড দ্বারা যেগুলো যুক্ত থাকে সেগুলো দেখতে তোমরা পেলে স্ট্রাকচারটা, ওটা হচ্ছে পেন্টামার। তো যাই হোক আইজিএম, এরপর হচ্ছে আইজিডি। এই আইজিডি সাধারণত রক্তে এর পরিমাণ খুব কম, সেটা হচ্ছে 0.2% প্রায়, এবং এই ধরনের বি কোষের উপরিতলে কিন্তু এর অবস্থান করে থাকে। এর একটা বিশেষ কাজ হচ্ছে যে বি কোষের শেষ পরিণত দশায় তাকে উদ্দীপিত করে আর কি, ঠিক আছে, এবং আর কি যে অ্যান্টিজেনটি আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে তার বিরুদ্ধে গিয়ে কাজে লাগাবে তাকে অবশ্যই। তো এরপর আমি এটা বলেছি তোমাদেরকে যে আইজিডি বলেছি, এখানটা আমি বললাম যে এটা সাধারণত বি কোষের উপরিতলে অবস্থান করে থাকে। আর তাছাড়াও যেটা বলতে গেলে রয়েছে যে বি কোষের উপরিতলে অবস্থান করে, এবং এর কাজ হচ্ছে কি যে বি কোষের পরিণতির যে শেষ দশা তখন তাকে একে উদ্দীপিত করবে এবং যে অ্যান্টিজেন প্রবেশ করবে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে। এরপর অবশেষে রয়েছে অ্যান্টিবডির যে শ্রেণীবিভাগগুলি রয়েছে তার একদম যে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই। ইমিউনোগ্লোবিউলিন ই এর পরিমাণ আরো কম, অনেক কম, রক্তে খুব কম পরিমাণে থাকে, শতকরা বলতে গেলে 0.002 এতটাই কম থাকে। এর একটা বিশেষ কাজ রয়েছে, আমরা কি দেখে থাকি যে আমাদের দেহের মধ্যে অনেক সময় কি হয় যে কোনো খাবারের মাধ্যমে যদি অ্যান্টিজেন প্রবেশ করে থাকে, কোনো একটা খাবার হয়তো আমরা খেয়েছি তার মধ্যে হয়তো আমাদের দেহের মধ্যে কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করেছে, তারপরে কি হয় আমাদের দেহে এক ধরনের হিস্টামিন নামক একটা রাসায়নিক মানে পদার্থ খরিত হয়, যার ফলে আমাদের দেহে কিন্তু যে অ্যালার্জেটিক একটা সিমটমস দেখা যায়। এই অ্যালার্জেটিক সিমটমসটা যখন আমাদের দেহের মধ্যে দেখা যায় তখন এই অ্যালার্জেটিক সিমটমটার উপর কাজ করে থাকে হচ্ছে আইজিই। তাহলে আমি কি বললাম যে খাবারের মাধ্যমে হয়তো কোনো কিছু আমরা গ্রহণ করেছি, তার মধ্যে হয়তো খাবারের মাধ্যমে অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করার মুহূর্তে কি হয় যখন সেটা প্রবেশ করলো, প্রবেশ করার পর আমরা দেখতে পাই যে আমাদের দেহের মধ্যে যখন একটা অ্যালার্জেটিক সিমটম তৈরি করে থাকে। কেন? কারণ হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ আর কি খরিত হয়ে থাকে, তো আমাদের গায়ে কিন্তু অ্যালার্জেটিক সিমটম দেখা যায়। এই অ্যালার্জেটিক সিমটমটার উপর কাজ করে থাকে হচ্ছে মানে উপর প্রভাব ফেলে থাকে হচ্ছে কিন্তু আইজিই অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির আমি তোমাদেরকে 5টা ভাগ সম্বন্ধেই স্বল্প সময়ের মধ্যে যেটুকু বলা হয় সেটুকু আমি আলোচনা করলাম। এরপরে আমি যাব হচ্ছে অ্যান্টিবডির
যে স্ট্রাকচার বা অ্যান্টিবডির যে গঠন, তারা একটা জিনিস বলে দিই, এটাও কিন্তু সেই মনোমার প্রকৃতি। অ্যান্টিবডির গঠন, একটা অ্যান্টিবডির যদি গঠন আমাকে দেখাতে হয়, তাহলে প্রথমেই আমি অ্যান্টিবডির একটা মোটামুটি চিত্র আমাকে অঙ্কন করতে হবে। দেখো এই অ্যান্টিবডির চিত্রটা, এটা দেখলে কিন্তু একটা ইংরেজি অক্ষরের মতন অনেকটা দেখতে। এই যে আমি অ্যান্টিবডি একটা চিত্র, মোটামুটি একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি, যে চিত্রের ক্ষেত্রে আমাকে প্রথমে বলতে হবে কি, যে অ্যান্টিজেনের যখন চিত্রটা আমি অঙ্কন করব, তখন আমাকে এটা বলতে হবে যে এই অ্যান্টিবডিটি দেখতে ইংরেজি অক্ষর y এর মতন, এবং এই অ্যান্টিবডি গঠনের ক্ষেত্রে এটা অবশ্যই একটা পলিপেপটাইড গঠন, এবং এখানটাই অ্যান্টিবডির গঠনের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এর মধ্যে দুটো চেন লক্ষ্য করা যায়। একটাকে বলা হয় লাইট চেন বা হালকা চেন, আর এক জোড়া করে থাকে অবশ্যই, আর একটাকে বলা হচ্ছে হেভি চেন। একটাকে বলা হচ্ছে লাইট চেন এবং অপরটিকে বলা হচ্ছে হেভি চেন। লাইট চেনের ক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে চেন দুটি রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এটা হচ্ছে হালকা চেন, হালকা চেন। এবং এবং তুমি দেখতে পাচ্ছ যে এই পোরশনে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ভারী চেন। এই হালকা চেন এবং ভারী চেন যেটা আমি বললাম, এটা এক জোড়া করে থাকছে, এদের তুমি যদি স্ট্রাকচার দেখো, এদের যদি তুমি গঠন দেখো, তাহলে দেখতে পাবে যে এটা সাধারণত অ্যাপ্রক্সিমেটলি ভারী চেন প্রায় অ্যাপ্রক্সিমেটলি 400টি, কোন কোন জায়গায় দেখবে 440টিও লেখা থাকে, মানে 400টির অধিক আর কি। 400টি অ্যামাইনো অ্যাসিড, 400টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, এবং হালকা চেন কিন্তু 200টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়। এবার আমি বলবো, দেখবে চেনগুলো কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত রয়েছে, চেনগুলো একে অপরের সহিত কি রয়েছে, সংযুক্ত ভাবে রয়েছে, এবং এই সংযুক্ত ভাবে যে তারা রয়েছে তার মাধ্যমে, এটাকে বলা হয় এস এস বন্ড বা ডাই সালফাইড বন্ড। এই চেনগুলো একে অপরের সহিত যুক্ত থাকে এস এস বন্ড বা ডাই সালফাইড বন্ডের মাধ্যমে। তাহলে আমি কিন্তু তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়েছি, বা একটা মোটামুটি আমি বললাম, যে এবার আমি একটা জিনিস বলবো, যে দেখো অ্যান্টিবডির একটা গুরুত্বপূর্ণ যে মানে আর কি এই কাজ, যে ও কিন্তু অ্যান্টিজেনের সঙ্গে একটা আন্তঃক্রিয়া লিপ্ত হবে। তাহলে এই অংশটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, তাহলে এটা পরিবর্তনশীল অঞ্চল, বা এটাকে কেউ কেউ ভ্যারিয়েবল রিজিয়ন বা ভি রিজিয়নও বলা হয় থাকে। কিন্তু এই পোরশনে যেগুলো থাকছে সেগুলো কিন্তু সাধারণত এইগুলো যেগুলো সেগুলো কিন্তু অপরিবর্তনশীল। তাহলে অ্যান্টিবডির ক্ষেত্রে তুমি দেখতে পেলে যে অ্যান্টিবডি একটা স্ট্রাকচার আমি বললাম মোটামুটি। তো এই অ্যান্টিবডি স্ট্রাকচারটা বলার পর আমি বলবো যে অ্যান্টিবডির যে আর কি গঠনগত যে দিকগুলো রয়েছে, তাছাড়াও এগুলো তো সাধারণত ওই বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার প্লাজমা থেকে তৈরি হয়। যদি এক প্রকার হয় তাহলে সেটাকে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি, আর যেগুলো বিভিন্ন প্রকার হয়তো প্লাজমা থেকে গঠিত হয়েছে সেগুলোকে বলা হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা অনেকটা ওয়াই শেপড ইংরেজি, আবার কোনো কোনো ক্ষেত্রে টি এর মতনও দেখতে লাগে কোনো কোনো অ্যান্টিবডিতে। আবার এটা হচ্ছে আর কি দু জোড়া চেন রয়েছে, মানে এক জোড়া হচ্ছে তোমার হেভি চেন আর এক জোড়া হচ্ছে লাইট চেন,
আর তারপরে রয়েছে হচ্ছে তোমার যেটা আমি বললাম আর কি ভ্যালুয়েবল রিজিয়ন, ওরা একে অপরের সঙ্গে যুক্ত থাকে, সেটা হচ্ছে বলা হচ্ছে এস এস বন্ড বা ডাইসালফাইড বন্ড। তাছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে যেখানটাই আর কি ওরা অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে থাকে সেটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। তো অ্যান্টিবডি সম্বন্ধে একটা ধারণা আমি তোমাদেরকে দিলাম। আমি একদম শেষ মুহূর্তের দিকে রয়েছি, এবার আমি শুধুমাত্র বলবো যে অ্যান্টিবডির নির্দিষ্ট কিছু কাজ রয়েছে, তারপর আজকে আমি যতটুকু মোটামুটি বললাম সেটার একটা তোমাদেরকে রাফ আমি একটা বলবো। তো যাই হোক, অ্যান্টিবডির বিভিন্ন ধরনের কাজের মধ্যে একদিনে তো হয় না, একটা বিশাল বড় চ্যাপ্টার, বুঝতেই পারছো, ইউনিট 3 তে রয়েছে এটা। তো যাই হোক, অ্যান্টিবডির কাজ বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন তার মধ্যে একটা বলতে পারো ব্যাকটেরিওলাইসিন, যেমন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কি কাজ করে থাকে। অধিক্ষেপণ পদ্ধতি, অ্যান্টিবডি ওই যে সমস্ত অ্যান্টিজেনগুলো থাকে অধিক্ষেপণ মানে পদ্ধতির মাধ্যমে থিতিয়ে তাদেরকে ধ্বংস করে। অ্যাগ্লুটিনিন পদ্ধতি, ওগুলো কি হয় যে সাধারণত যে ব্যাকটেরিয়াগুলো থাকে তাদেরকে একত্রিত করে এবং একটা তাল পাকিয়ে রাখে আর কি, পিণ্ড পাকায়, এবং তারপরে সেটাকে ধ্বংস করে। তাহলে অ্যান্টিবডির কাজ সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম। অ্যান্টিবডি কি জিনিস, অ্যান্টিজেন কি জিনিস সে সম্বন্ধে জেনেছি, অনাক্রম্যতা কি জিনিস সে সম্বন্ধে জেনেছি। প্রথম দিন যদি বলতে যাই তাহলে সেই একই বিজতীয় বস্তু যখনই আমার দেহের মধ্যে প্রবেশ করবে আমার দেহের একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে, সেটাকে আমি বললাম হচ্ছে তোমার অনাক্রম্যতা। তার যে জীববিদ্যার যে শাখায় এগুলো আলোচনা করা হয় তাকে বলা হয় অনাক্রম্যতা বিদ্যা। এবং সেখান থেকে আমি পেলাম দু প্রকারের অনাক্রম্যতা, সহজাত ও অর্জিত। সহজাত যেটা সেটা আমাদের দেহের মধ্যে থাকবে আগে থেকে, আর যেটা অর্জিত সেটা দেহের মধ্যে প্রবিষ্ট জীবাণু প্রবেশ করবে, ধীরে ধীরে সেটাকে আমরা কি আমরা অর্জন করে থাকবো। এদেরও ভাগগুলো আমি আলোচনা করেছিলাম। তারপরে আমি অ্যান্টিজেন সম্পর্কে বলেছি, বিজাতীয় এক প্রকার বস্তু যা আমাদের দেহে প্রবেশ করলেই কিসের সৃষ্টি হয়, সমস্ত প্রোটিন সৃষ্টি হবে এবং সেই প্রোটিনটা তার সঙ্গে আন্তঃক্রিয়া করবে, সেই বিজাতীয় বস্তুটাকে অ্যান্টিজেন বলেছি। তার ভাগ রয়েছিল এক্সোজেনাস অ্যান্টিজেন, এন্ডোজেনাস অ্যান্টিজেন। তারপরে আমি বললাম হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি হচ্ছে সেই সমস্ত প্রোটিন যা বিজাতীয় বস্তুর সঙ্গে কি করে থাকে না, তো সরাসরি আন্তঃক্রিয়ায় আর কি যুক্ত হয়। তাদের আমি ভাগগুলো বললাম, যে ভাগগুলো রয়েছে 5টা অ্যান্টিবডি দেখা যায়, আইজিজি, আইজি এ, আইজি ডি, আইজি এম, আইজি ই আর কি ভাগগুলো আমি বলেছিলাম। এদের কাজ এবং কত শতাংশ রক্তে আর কি থাকে সে সম্বন্ধে তোমাদের একটা ধারণা দিয়েছি। এবং অবশেষে যেটা আমি বললাম অ্যান্টিবডির যে গঠন, সেই গঠন সম্পর্কে একটা যতটা সম্ভব এই অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে বললাম। আর শেষে কয়েকটা কাজ ছিল অ্যান্টিবডি, খুব মানে অল্প সময় তার মধ্যে আলোচনা করা হলো। আর এর পরের দিন যে বাকি অংশটুকু রয়েছে সেটুকু সম্বন্ধে আমরা কি আলোকপাত করে থাকবো। সবাই খুব ভালোভাবে থাকবে। আবার জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রদের শুভেচ্ছা জানাই। তোমরা অনলাইন ক্লাস করো, এই চরম মুহূর্তের মধ্যে যেভাবে ওনারা সাহায্যের হাত তোমাদেরকে বাড়িয়ে দিয়েছে তাতে আমি এটুকু মনে করি যে তোমরা যথেষ্ট উপকৃত হবে। এবং সেই উপকৃত হবে কি সবাই হচ্ছে কম বেশি। এখন যাদের যাদের ক্লাস করার মানসিকতা রয়েছে আশা করি তোমরা আর কি তোমাদের সামনে পরীক্ষা হয়তো এখন সেরকমভাবে ক্লাস চালু হয়নি, তোমরা ফলো করতে পারো। টিচাররাও খুব মনোযোগের সাহায্যে তোমাদেরকে পড়াচ্ছে। ঠিক আছে, সবাই খুব ভালোভাবে থাকবে। আজকের মতন এখানেই আমার ক্লাস শেষ।